তো আমাদের ঘরে ঘরে এখন গোপাল মুখার্জি। উনি নিজেকে এই যে খালপাড়ের খালা, নতুন নামায় ওনাকে যে আখ্যা দিয়েছি আমি, আজকে কিছু হলেই তারা লুঙ্গি তুলে চলে আসে বলে আমাদেরকেও এতটা দুর্বল ভাবাটা ঠিক না। দিদি আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দিদি, মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলছেন আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না ঘিরে ফেলবে, 1 সেকেন্ড দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজের 13টা না বাজাতে চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না, কি বলবেন? না, বলবো বলতে এবার প্রশ্ন করব। সব সময় তো তোমরা আমাদেরকে প্রশ্ন করো, আমার এবার প্রশ্ন থাকবে এই হিন্দু বাঙালিদের প্রতি, যে এই যে বারে বারে আমাদেরকে কি মনে করে, মানে কি মনে করে কি, মানে আমরা মানে নস্যির টিপ নাকি? যখন তখন আমাদের পিষে দেওয়া যায়, ডলে দেওয়া যায়, মেরে দেওয়া যায়। তো আজকে একটা রাজনৈতিক মঞ্চ থেকে উনি একটা সাংবিধানিক একটা পদে বসে আছেন, তো সেই প্রধান হয়ে রাজনৈতিক আক্রমণ উনি করতেই পারেন, কিন্তু একটা ভাষা জ্ঞান তো ওনার থাকা উচিত যে আমি কাকে কি বলছি। ঠিক আছে, আমরা ব্যক্তি মমতা ব্যানার্জিকে আমরা যা খুশি বলতে পারি, যে খেপি, পাগলি, ডাইনি বুড়ি, সে আমরা বলছি, আমরা বলবো, কারণ ওনার আচরণ সেটা আমাদেরকে বলাতে বাধ্য করছে। কিন্তু একটা মুখ্যমন্ত্রী হয়ে উনি এই উদ্দেশ্যটা কাকে করে বললেন, যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে না এইভাবে, যে 12টা বেজে 13টা বাজতে বেশিক্ষণ লাগবে না কাদের, আর ওনারা না থাকলে, মানে ওনারা যদি না থাকে এই রাজ্যে মসনদে, তাহলে কি উনি কি করতে চাইছেন? ওই সুরাবর্দির মতো লেলিয়ে দিয়ে চলে যাবে? এটা তো 1946-এর পশ্চিমবাংলা না। এই যে এতদিন ধরে তোমাদের মাধ্যমে যে বলে গেছি, যে ওনার যে একটা প্রবল, সুপ্ত না প্রবল, যে একটা মানসিক যে একটা ইচ্ছে, যে পশ্চিমবঙ্গটাকে ইসলামীকরণ করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেওয়া, পশ্চিমবঙ্গকে আবার ওই ও সুরাবর্দি থেকে উনি ইন্সপায়ার হয়ে নিজেকে মমতা বর্দি মনে করে একটা গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2 করার, এই যে একটা ওনার যে একটা মানে প্রবল মানসিক ইচ্ছে, এই কথাগুলোর মধ্যে দিয়ে এগুলো প্রমাণ পায়। কুছ পরোয়া নেই। সেই সময় হয়তো গোপাল মুখার্জি একা হাতে ওনার পুরো টিম নিয়ে উনি সেই সময় গ্রেট ক্যালকাটা কিলিংস দাঙ্গাটা সামলেছিলেন। এই তো সেই ময়দান, এখান থেকেই তো সূচনা হয়েছিল, আর এখান থেকেই ঢিলছোড়া দূরত্বে মাননীয়া বলতে ইচ্ছা করে না। ডাইনি বুড়ি ছাড়া মুখ থেকে আর কিছু বেরোয় না। যারা আপনি নাকি মা মাটি মানুষের সরকার, আরে মা তো সবারই, কুসন্তানেরও মা হয়, সুসন্তানেরও মা হয়। সন্তান যদি কু হয়, মা চেষ্টা করে তাকে শুধরাতে বা তাকে ঠিকঠাক করে রাখতে, বা যাই হোক, মা কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে না, সে যেমনই হোক, তার দল করুক কি না করুক। উনি ডাইরেক্ট যখন অভিশাপ দিচ্ছেন, তার মানে উনি আর মায়ের পর্যায়ে নেই। উনি নিজেকে এই যে খালপাড়ের খালা, নতুন নামায় ওনাকে যে আখ্যা দিয়েছি আমি, তো সেটাতেই উনি নিজেকে ভূষিত করছে। ওনার এই কথাবার্তার, ওনার এই আচরণে মায়ের জায়গায় উনি আর নেই। আর ওনাকে এটাও বলে রাখি, যে হতে পারে উনি হয়তো মনে করেন যে ওনার দুধেল গাইরা, কারণ ওদের সম্প্রদায় তো সেই মানে ইঁদুর ছুঁচোর মতো 10-12টা করে সন্তান হয়, তো সেই জন্য ওদের 1-2টো গেলেও হয়তো ওদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের তো ঘরে সন্তানের সংখ্যা সীমিত, সেই সীমিত সংখ্যা নিয়েও দায়িত্ব নিয়ে বলছি, যে আমাদের ডিএনএটা, আমাদের রক্তটা, কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে নেতাজির ডিএনএ, নেতাজির রক্ত। তো সেই জন্য আমাদেরকে এইসব বলে আমাদের রক্তেও কিন্তু গোপাল মুখার্জি বইছে। তো আজকে হয়তো একজন গোপাল মুখার্জি নেই, তো গোপাল মুখার্জি ডিএনএ রক্তটা আমাদের মধ্যে আছে। তো তিনি যখন সেদিনকে বুঝে নিয়েছিলেন তার টিম নিয়ে, তো আমাদের ঘরে ঘরে এখন গোপাল মুখার্জি, আমরাও বুঝে নিতে পারবো। তবু সব ধমক চমক দিয়ে কোনো কাজ হবে না। এইটা যেমন একদিক গেল, এবার দ্বিতীয় দিক হচ্ছে, আমি মুসলমান সমাজের কাছেও প্রশ্ন করতে চাই, যে এই যে আপনাদের ভরসায় উনি যে এত বড় বড় ডায়লগ লেকচার মারে, মানে আপনারা কি ওনার সাথে এটাতে সহমত?
কারণ আমার মনে হয় না যে শিক্ষিত মুসলমান সমাজ ওনার পাশে আছে। উনি কার ভরসায় বলে বলো তো? এই যে রোহিঙ্গা আর বাংলাদেশিগুলো এখনো যে লুকিয়ে আছে, ও তাদের ভরসায় এখনো লাফাচ্ছে। কিন্তু এটা জানে না কিছু সত্যিকারে রাষ্ট্রবাদী মুসলমানও আছে, যারা কিন্তু দেশের স্বার্থে, হিতের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তারা কিন্তু ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে জানে। তারাও এগিয়ে এসে ওনার এই কথাটাকে কিন্তু কন্ডেম করে। দিদি এটা তো সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক উস্কানি। সেটাই তো বলছি, আমাদেরকে সবসময় সাম্প্রদায়িক বলে যে দাগিয়ে দেওয়া হয়। আরে আমরা তো এতদিন থেকেও বলেনি, আজকে কংগ্রেস জামানা থেকে আমরা দেখে এসেছি খালি হিন্দুদের নিপীড়ন 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 এ করা ছাড়া আজকে হিন্দুদের জন্য কেউ বলেনি। যারা বলতে গেছে তাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই 2-3 দিন আগে আমরা কি দেখলাম, দিল্লির ঘটনাটা, একটা সামান্য বাচ্চা মেয়ে একটা বেলুনে করে একটা, তাও ওই বস্তা পাচা ওই মহিলাটার দিকে ছড়েনি, ও বেচারা ওর নিজের কাকাকে ছুঁড়তে গিয়ে মাটিতে পড়েছে, সেটা ফেটে গিয়ে কিছু রঙের ছিটে গিয়ে লেগেছে। তো তোরা যখন রং বিক্রি করিস তখন সেটা হারাম হয় না? আর একটা বাচ্চা মেয়ে একটা বেলুন ছুড়লো, সেখান থেকে রঙে। তো এই যে জিহাদি মানসিকতাগুলো, এইটা তো ভারতবর্ষে প্রত্যেকটা গলিতে গলিতে আছে। আজকে যেমন দিল্লি পথ দেখালো, আজকে ভাবেটা কি যে এত সোজা একটা সনাতনের ওপর আজকে প্রহার করে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, সাময়িক, কারণ আমরা তো ভাবতে পারি না, আমাদের ঘরের ছেলেরা তো উগ্র না, তাদেরকে আমরা শিক্ষা দিয়েছি, তারা শিক্ষিত মার্জিত, তারা তো কথায় কথায় বেরিয়ে চলে যায় না যে একটা জীবন্ত প্রাণকে লাশে পরিণত করতে। আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত হইনি। বা আমার উঠোনে তো ঘুম থেকে উঠে আমি দেখছি না যে কোনো পশু কাটছে, সেই রক্তে তো আমাদের সন্তানরা উল্লসিত না। তো সেই জন্য আমাদের সাথে ওদের বিস্তর ফারাক, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত মানের দিক দিয়ে। এইখানেই তো পার্থক্য, যে ওদের অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত কেন করে রেখেছে। কারণ এই সম্প্রদায়কে, মুসলমান সম্প্রদায়ের এখনও সব মাদ্রাসা ছাপ। এদেরকে প্রপার শিক্ষা দিলে, তাহলে এই খালার হয়ে তোমার আমার এই রামনবমী আসছে, হনুমান জয়ন্তী আসছে, তাহলে আমাদের শোভাযাত্রায় ইট পাথর ছুড়বে কে? রেলের প্রপার্টি ধ্বংস করবে কে? কতগুলো বন্দে ভারত বলো তো আজ অব্দি এফেক্টেড হয়েছে? এত কোটি টাকার প্রপার্টি, তোমার আমার সুবিধার জন্যই তো এগুলো করা। আমরা ফেসিলিটিও চাইবো, আবার সেগুলো আমরা রক্ষাও করতে পারবো না এই রকম জন্তু জানোয়ারদের জন্য, কারণ এরা কোনোদিন মানুষ হবার না। তাহলে আজকে শিক্ষিত মুসলমান সমাজকেও এগিয়ে আসতে হবে। আপনারা এসে কেন বলছেন না যে না, যেটা খালা বলছে সেটা আমাদের কথা না? কোথায়? আমরা তো মুসলমানের মধ্যে ভালো খারাপ খুঁজে বেড়াই, তো সেই ভালো মুসলিমরা কোথায়? কেন এই বক্তব্যটা, এই ওনার স্টেজ থেকে এই বক্তব্যটা রাখার পর ভালো মুসলিমরা এসে কেন ক্যামেরার সামনে বলছে না যে না, উনি যেটা বলছেন সেটা আমরা সমর্থন করছি না, বা এটা গোটা মুসলমান সমাজের এটা কথা না? আমরা যেমন বলি না, সব মুসলিমরা তো খারাপ হয় না। তো এই ভালো মুসলিমদেরকে তো চাইছি আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে বলুন এই কথাগুলো। আজকে এর আগেও দাঙ্গা ভরকানোর জন্য, যাতে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগে, এর আগেও কিন্তু উনি অনেক ভরকানোর জন্য, উস্কানোর জন্য রেড রোড থেকেও বলেছিলেন, গতকালও বললেন। কুছ পরোয়া নেই, কিচ্ছু যায় আসে না। আমরা হয়তো 10-12টা নেই, কিন্তু একটা আছি, একটাই কাফি আছি। মরার আগে শ্মশানের খাতায় নাম লেখানো আছে, সেটা ভেবেই আমরা রাস্তায় বেরোই। অতএব ধর্ম রক্ষার্থে, নিজের মাতৃভূমি রক্ষার্থে, আমার সন্তানের রক্ষার্থে যদ্দূর যেটা করা, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। উনি যেন এটা ভুলে না যায় যে ওনার শুধু ওই বাংলাদেশি আর ওই রোহিঙ্গা বল নিয়ে উনি যে লাফাচ্ছে, সেটা যেন উনি ওর ভুল ধারণা উনি ওনার অবধি রাখেন। ওনার এই যে হিন্দু বাঙালিদের নিয়ে যে এত ভুল ধারণা, উনি ভেবে নিয়েছেন ওই সিগনালে দাঁড়িয়ে, হ্যাঁ রাগের মাথায় আমরা বসি যে কোথায় আমার হিন্দু ভাইরা, রক্ত ঠান্ডা হয়ে গেছে, এইগুলো শুনেও চুপচাপ আছেন। আমরা কি হিজড়ে ছক্কায় পরিণত হয়েছি? আমাদের পুরুষরা কি আজকে স্বদেশী আন্দোলনে সব থেকে বেশি নাম এই আমার জাতের বীর বাঙালির? তো কোথায় সেই বাঙালিরা? এত সরীসৃপে পরিণত হয়ে গেল, রক্ত এত ঠান্ডা হয়ে গেল। সেই হিসাবে একটা বিতৃষ্ণা থেকে এই কথাগুলো আমাদের বেরিয়ে আসে, যে আমাদেরকে এইসব শুনতে হচ্ছে। ওনার ক্ষমতা আছে ঠিক এই রিভার্স কথাটা বলা, ক্ষমতা আছে। আজকে কিছু হলেই তারা লুঙ্গি তুলে চলে আসে বলে আমাদেরকেও
এতটা দুর্বল ভাবাটা ঠিক না। ভাবছে ভাবুক, উনি যে মূর্খামর পরিচয়টা দিচ্ছেন উনি দিয়ে যাক, কারণ বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, উনি সেইটাই উনি করে যাচ্ছেন। বেসিক্যালি খেপে গেছে, কারণ চারিদিকে ওনার যে ফন্দি ফিকির সব আটকে গেছে। তো এসআইআর হতে দেব না, আমার লাশের উপর দিয়ে হবে। কই ভাই, কোথায় তোর লাশ? দিব্যিতে বসে বসে মানুষকে উস্কানি দিচ্ছিস, নিজের মুখের কথাই তো নিজে রাখিস না। আমরা তো জানি ভদ্রলোকের এক কথা, সেটাই তো রাখিস নি। লাশ তো তোর দেখলাম না, উল্টে বসে বসে মানুষকে উস্কানি দিচ্ছিস। কি করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ লাশে পরিণত হয় সেই ব্যবস্থা করছিস তুই স্টেজে বসছিস, তোকে থাকতে দেবে না মানুষ। হ্যাঁ, এই ভাষাতেই কথা বলছি, কারণ বিজেপি কর্মী আমরা বিরোধী হতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে উনিও স্টেজ থেকে আমাদেরকে অনেক কটূক্তি করেছে যে তোরা গলায় দড়ি দিয়ে মরে যা। ঠিক আছে, গলায় দড়ি দিয়ে আমরা মরবো না, কাকে কাকে ঝোলাতে হয় আমরা ঠিক ঝোলাবো, সেই নীতি আদর্শ আমাদের আছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই ঝোলাবো। আর উনি যে একটা কথা একটু বলি, যে বললো না যে আমরা চলে গেলে অনেক জায়গায় কিন্তু বিজেপি সরকার এসছে অনেক স্টেটে, তো সেখানকার সরকার কিন্তু এসে পুরনো সরকারকে কিন্তু এরকম হুমকি চমকি দেয়নি। ও এবার তো আপনারা চলে গেছেন, এবার আমরা বোঝাচ্ছি, কোনো সন্ত্রাস কিন্তু হয়নি। আজকে কেউ বলতে পারবে না যে যেখানে বিজেপি এসছে, আমি সব ছেড়ে দিলাম, আমার পাশের স্টেট উড়িষ্যার কথাই বলছি, কেউ একটা খবর দেখাতে পারবে যে বিজেপি সরকার আসার পর সেখানে আরে খুন খারাপি, বিজেপি মানুষদের ঘর বাড়ি পোড়ানো বা এরকম একটা দেখাতে পারবে কেউ? না। আমাদের সংস্কৃতি তো শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেটা বলে যায়নি। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখার্জির বংশধর, ওনার ছেলে। তো স্যার আশুতোষ মুখার্জিকে কি চেনে না? আমার মনে হয় না এমন কোনো বাঙালি নেই। খালা চেনে না, খালা জানে না, ওই জন্য খালা আর খালার যে দলবল আছে তারা আমাদেরকে খালি দাগিয়ে দিতে চায় বহিরাগত গুটখাখোর। ও জানেই না স্যার বাংলার বাঘ কাকে বলা হতো। ও বাংলার বাঘ, ও যাকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিল, ওই হুলো ছাপ বাঘ করার চেষ্টা করেছিল সকল্ড অনুব্রত মণ্ডলকে বীরভূমে, ও বাংলার বাঘ না। বাংলার বাঘ বাঘ ছিলেন আমাদের স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই স্থাপন করা এই পার্টি আর এই পশ্চিমবঙ্গের জনকও তিনি। অতএব ওনার এই যে ভুল ধারণা, ওনার ভুল ধারণা নিয়ে থাকতে দিন। আর এই যে আমরা প্রচুর শুনি তো 15 মিনিট থেকে উনি ইন্সপায়ার্ড হয়ে উনি 1 সেকেন্ডে এসছে, চলো হয়ে যাক, দেখাই যাক না। দিদি সেই সঙ্গে উনি বলেছেন যে টাকা নিলেই ভোট দিতে হবে নাকি? 100 বার, এটাই তো কথা। আজকে তো উনি সত্যি কথাটা মুখ থেকে বেরিয়েই গেল, ফ্রাস্ট্রেশন এই লেভেলে গিয়ে পৌঁছেছে যে আজকে কথাটা মুখ থেকে বলতে বাধ্য হলো। আরে এই আঞ্চলিক দলটা তাদের নিজেদের ঘরের টাকা দিচ্ছে না, এরা ঘরের টাকা কোত্থেকে দেবে? সব তো ওই পাংচার ছাপ। কেউ রোলের দোকানে রোল ভাজতো, কেউ মাগুর মাছ বিক্রি করতো, এই তো সব অকাজ। এইখানে সরকারে এসে তোমার আমার কষ্টের টাকাগুলো নিয়েই তো আজকে এত ফুলে ফেপে কেউ 5,000 কোটি, কেউ 10,000 কোটি, সব কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো এটা কারোর ঘরের বা বাপের টাকা না, এদের অকাদের বাইরে। তো 500 কেন, 5,000ও দিলে আজকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর, ইনক্লুডিং আমি বিরোধী হয়েও আমারও অধিকার আছে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার। সে আমি লাইনে দাঁড়াই না, সেটা আমার স্বতন্ত্র ব্যাপার। আমার মনে হয় যে আমার অন্তত ডাল ভাতটা তো জুটে যাচ্ছে, তার থেকে একজন যে সত্যি নিডি সেই মানুষটা পাক। তো এটা তো একদম ঠিক। আর শুধু 500 1000-এ থেমে আছে কেন? আজকে এই সরকার চাকরি দিতে ব্যর্থ। আজকে মিনিমাম তোমার আমার ঘরে যদি একটা আমার ছেলে, আমাদের ভাই বোন যদি চাকরি করতো, মিনিমাম 20-25 হাজার টাকার একটা চাকরি তো করতো। আমি তো বারে বারে বলি, বেশি করে আপনারা মায়েরা এই 1700-1500 টাকা লাফাবেন না, 20,000 টাকা ডিমান্ড করুন। এটা আপনাদের হকের টাকা, আপনার টাকাই আপনাকে ঘুরিয়ে দিচ্ছে। তো সেটা কেন বেশি দেবে না? কমে আপনি কাউকে, আমার পাড়ার লোকেও তো বাবা 10 টাকা ধার দিলে আমরা সেটা বুঝে নিই, তাহলে আপনি তো 10 টাকা দিয়ে আপনাকে 2 টাকা দিচ্ছে, তো আপনি 2 টাকায় কেন সন্তুষ্ট হবেন? সেটা কড়ায় গন্ডায় বুঝিয়ে নিন। আর শেষ করবো একটা জিনিস দিয়েই, যে এই যে বারে বারে আমাদেরকে যে হুমকি দেওয়া চমকি দেওয়া, তো হয়ে যাক না। ওনার ওই কোলের আলালের ঘরের বাংলাদেশি আর রোহিঙ্গার কত জোর, আর আমাদের
কত জোর সনাতনীদের, আমাদেরকে তো বেসিক্যালি বলেছে। হয়ে যাক, একা খাত, আমরাও বুঝে নেবো। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र, अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।